হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো, দেখো পেজ নাম্বার 407 পেজে চলে এসো। পরশু টেস্ট পেপার মাধ্যমিক 2025-2026। তো পরশু টেস্ট পেপার থেকে তোমাদের যে সেটটা আমি দিয়েছিলাম, সেট 10 406 পেজের যে ক্লাসটা দিয়েছিলাম পার্ট 1 ক্লাস, এই সেটেরই আজকে পার্ট 2 ক্লাস দিব 407 পেজে। 5 থেকে দেখো বড় প্রশ্নগুলো, এই ক্লাসে বড় প্রশ্নগুলো করাবো 5 থেকে শুরু, 5 থেকে 15 অবধি। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে আমরা নাম দিয়েছিলাম সেট 10, যেটা হচ্ছে আমাদের পার্ট 2 ক্লাস। চলো দেখো 5-এর 1-এর এবং 5-এর 2-এর প্রশ্নটা, এই দুটোই অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা, একদম বইয়ের অঙ্ক আছে। আমরা করাবো 6-এর দাগের অঙ্কগুলো। 6-এর 1 নম্বরটা দেখো, 6-এর 1-এর অঙ্কটা এখানে সমাধান আছে। 6-এর 1 নম্বর এক্স মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ সমান সমান, এখানে 2 আছে, তো 2কে আমি 1+1 করে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে এ বাই এক্স মাইনাস বি -1 করে দিলাম, এটা 1 প্লাস, এটাকে এদিকে নিয়ে আসবো। আচ্ছা, এখানে যদি এটা নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, এটা আমরা মাইনাস দিয়ে দিব, বি বাই এক্স মাইনাস এ। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এক্স মাইনাস বি লসাগু, এক্স মাইনাস বি মিলে গেছে বলে এটা নামবে, আর এই যে আমাদের মাইনাস আছে, আর 1-এর সঙ্গে এটা গুণ করে, এটা এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ লসাগু, এটা 1-এর সঙ্গে গুণ করে এটা এক্স মাইনাস এ হয়ে যাবে, এটা মাইনাস বিটা নেমে যাবে, যদি এটা মিলে গেছে মাইনাস বিটা নামিয়ে দেবা। এ মাইনাস এক্স, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস বি, এক্স মাইনাস বি, আর এখানে মাইনাস এ মাইনাস বি প্লাস এ, এভাবে একটু করলাম, এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি, এক্স মাইনাস বি। এবার দেখো এখানে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি, এ প্লাস বি, আর এটা মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিলাম, আর এখানে এক্স মাইনাস এ আছে। আচ্ছা, এটাকে এ প্লাস বি মাইনাস এক্স লিখলাম, এক্স মাইনাস বি, এটা বাঁ দিকে নিয়ে এসো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স, আর নিচে এক্স মাইনাস এ, এটা হয়ে যাবে। এইদিকে আমরা 0 করে দেবো। দেখো এটাকে ডান দিকটা আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে, ডান দিকে কিছু নাই তো 0 দিয়ে দিলাম। এবার আমরা দেখো যে লবটা এ প্লাস বি মাইনাস এক্স, দেখো দু জায়গায় একই আছে, আমি এটাকে কমন নিয়ে নেব, তারপরে থাকবে এখানে 1 এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0। তাহলে আমরা করবো কি, আমরা হয় এবং অথবা, দেখো এক্সের মান পেয়ে যাবো, হয় দিয়ে এ প্লাস বি মাইনাস এক্স ইজিক্যাল টু 0। যেহেতু উৎপাদক হয়ে গেছে, এই দুটি উৎপাদক, হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। আচ্ছা, এটাকে 0 ধরে আমি এখান থেকে এক্সের মান পেয়ে যাব, তাহলে এখানে এ প্লাস বি সমান সমান এক্সটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। দেখো আমরা এক্সের মান পেলাম এ প্লাস বি। এবার দেখো, এবার অথবা দিয়ে এই মানটাকে নিয়ে আবার একটা এক্সের মান পাবো, তো এখানে লিখছি অথবা 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ সমান 0। চলো এখানে দেখো আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে যে লসাগু এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ, এটা মিলে গেছে, তাহলে এটা এক্স মাইনাস এ প্লাস, আর এটা মিলে গেছে এক্স মাইনাস বি সমান সমান 0। পরে দেখো এই জায়গা লক্ষ্য করো, ওপরে এক্স আর এক্স যোগ করে এটা 2x মাইনাস এ মাইনাস বি, আর নিচে আছে আমাদের এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ আছে সমান সমান 0। এখন যদি বর্গগুণ করি, এ পার্টটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে আমাদের শুধু রয়ে যাবে 2x মাইনাস এ মাইনাস ভি, এটা কোনাকুন গুণ করে তো আমরা 0 পেয়ে যাব। তাহলে 2x মাইনাস এ মাইনাস বি, এদিকে এ প্লাস বি হয়ে যাবে ডান দিকে, তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা আমরা পেয়ে যাব, এক্স সমান সমান এ প্লাস বি বাই 2, 2টা নিচে নামিয়ে দাও। দেখো এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি, এক্সের মান দুটো পেলাম, একটা পেলাম এ প্লাস বি পেলাম কমা, আর একটা পেলাম এ প্লাস বি বাই 2 পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের এক্সের মান
এই হচ্ছে নির্ণয় সমাধান। পরে 6-এর 2 নম্বরটা, 6-এর 2 অঙ্কটা এটা বই থেকে পাবা। তোমরা চলে যাবা পেজ নাম্বার, এটা 28 পেজে প্রয়োগ 43 নম্বর প্রয়োগটা দেখবা, এই অঙ্কটাই আছে। আমরা চলে আসবো 7-এর দাগের অঙ্কগুলো। তো 7-এর 1-এর অঙ্কটা আমরা করাবো। 7-এর 1-এর অঙ্কটা আমাদের কিন্তু এই অঙ্কটা ভেদ থেকে আছে। তো আমাদের এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। 7-এর 1, তো আমরা প্রথম ভেদটা টুকে নিচ্ছি। 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই। আচ্ছা, আমরা কাজ করি, এখানে আমরা ভেদ তুলে দিব। আমরা যদি ভেদ তুলে দিই তাহলে 2s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে, একটা ধ্রুবক আসবে। ভেদ তুলে দিয়ে সমান সমান এবং ধ্রুবক আসবে। পাশে কিন্তু উল্লেখ করবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এ কথাটা বলে দিবা। আচ্ছা, আমি এক কাজ করি, 2s স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সবাইকে বাঁ দিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0। এবার সমীকরণটাকে আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। 2s স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এদিকে 0 বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের এখানে 0 আছে, যে 0কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ, 0কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে এখানে 0কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে 0ই হবে। আচ্ছা, এটা 2 ইন্টু, দেখো এভাবে এটাকে এক্স বাই ওয়াই লিখে তার হোল স্কোয়ার করতে পারবো। এখানে একটা ওয়াই কেটে গিয়ে তাহলে কে ইন্টু এটা এক্স বাই এখানে ওয়াই হবে, ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এটা প্লাস 1 পেয়ে যাবে। আর 0কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 0ই হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এক্স বাই ওয়াই দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা নিরূপকটা চেক করি, নিরূপককে বলা হয়, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, দেখো এক্স ওয়াই যদি বাস্তব হয় তাহলে নিরূপকটা কী হবে, নিরূপকটা 0 কিংবা 0-এর চেয়ে বড় হবে বাস্তব মান পেতে হলে। বাস্তব মান পাওয়ার জন্য আমরা এটা করতে পারবো। এখানে বি আমরা এই যে এই পার্টটায় এক্স বাই ওয়াই এর সহগটা নিব বি, তাহলে বি হচ্ছে মাইনাস কে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এই যে স্কোয়ার যে আছে এক্স বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, যে 2 আছে, তাহলে এটা 2 আছে, আর সিটা হচ্ছে 1, এখানে ধ্রুবক সংখ্যাটা সি। দ্বিঘাত সমীকরণ থেকে আমরা পাবো এটা গ্রেটার অর ইকুয়াল 0। দেখো গ্রেটার অর ইকুয়াল 0 কেন, যেহেতু এক্স ওয়াই এখানে বাস্তব নিয়ে আমরা কাজ করব। তাহলে এক্স ওয়াই যদি বাস্তব হয় তাহলে নিরূপকটা 0 হবে বা 0-এর চেয়ে বড় হবে বাস্তব মান পেতে হলে। তাহলে এখানে আমাদের এটা কে স্কোয়ার, এটা হবে 8, গ্রেটার অর ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 8 দিকে নিচে নিলাম, গ্রেটার অর ইকুয়াল এটা 8 হয়ে যাবে। দেখো কে স্কোয়ার মানটা এভাবে রেখে দিলাম, এটাকে 1 নং নাম দিয়ে দিলাম। এরপরে যেটা প্রমাণ করতে বলেছে সেই ভেদটা আমরা নিয়ে নেব একদম। ঠিক আছে, দেখো আবার কোনটা প্রমাণ করতে বলেছে, আমাদের যেটা ভেদটা আছে এস স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ভেরিয়েস আছে এক্স ওয়াই আছে, এই দেখো এক্স ওয়াই। তাহলে আমরা দেখো কি করব, আমরা এখানে আবার ভেদ তুলে দেব। এস স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান কে 1 নিলাম, এটা কে 1 এক্স ওয়াই, আগের ধ্রুবকটা কে নিয়েছে, এটা কে 1 নিলাম। এখানেও আমরা বাঁ দিকে নিয়ে আসবো, এস স্কোয়ার মাইনাস কে 1 এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার সমান সমান 0। তাহলে এখানে যদি তুমি ওয়াই স্কোয়ারে ভাগ করো তাহলে এটা এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু এটা এক্স বাই ওয়াই হবে, এটা 2 হয়ে যাবে 0। তাহলে এখানেও আমরা দেখো, এখানে যদি আমরা নিরূপকটা দেখাই, নিরূপকটা হবে আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল 0 হবে এক্স ওয়াই বাস্তব মান পাওয়ার জন্য। তাহলে বি কিন্তু এখানে মাইনাস কে 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কিন্তু এখানে কিছু নাই তো 1 নিবা, আর সিটা কিন্তু 2 আছে, গ্রেটার ইকুয়াল 0। তাহলে একইভাবে দেখো এখানে কে 1 স্কোয়ারটা আমরা দেখো গ্রেটার ইকুয়াল 4 2 8, এটাকে মাইনাস 8টা এদিকে নিয়ে আসবো, এটা 8 হয়ে যাবে, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে দুটো সমীকরণের ক্ষেত্রেই দেখো দুটো যে ভেদ ছিল সেই দুটো ভেদ থেকেই দেখো কে স্কোয়ার যে ধ্রুবকের মানটা 8 কিংবা 8-এর চেয়ে বড়,
আর এই ধ্রুবকের মানটাও, ধ্রুবকের বর্গের মানটা 8 কিংবা 8-এর চাই বড়, তাহলে দেখো এই যে 1 ও 2 থেকে বলতে পারবো তাহলে প্রথম ভেদ থেকে দ্বিতীয় ভেদটা কিন্তু প্রমাণিত করা যাবে আমাদের। তাহলে এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে আমরা এখানে বলে দিব যে 1 ও 2 থেকে পাই, এটা থেকে পাবো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমাদের প্রমাণ কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল এই যে দেখো 1 ও 2 থেকে পাবো যদি 2x² প্লাস y² ভেরিয়েস xy হলে, এটা যদি হয় তাহলে আমাদের s² প্লাস 2y² ভেরিয়েস xy এটা হবে, যেটা আমরা দেখালাম। কিন্তু 1 ও 2 থেকে আমরা দেখিয়ে দিয়েছি, দুটোই আমরা সমান পেয়েছি। তাহলে এটা থেকে এটা ভেদ হলে পরে এই ভেদটা কিন্তু প্রমাণিত হবে। তাহলে আমরা এখানে লিখে দেব প্রুভড, প্রমাণিত। চলো আমরা চলে আসবো এরপরে 7-এর 2 প্রশ্নটা। 7-এর 2 নম্বর, আমাদের a এর মান b এর মান দেওয়া আছে a⁵ প্লাস b⁵ এর মানটা বের করতে বলেছে। চলো একটা ভালো প্রশ্ন আছে। আমাদের দেখো a সমান আছে √5 প্লাস 1 দেওয়া আছে আর √5 মাইনাস 1 আছে। আচ্ছা, আমরা এর মানটাকে হর করণী নিরসন যদি করে নিই, তা দেখো a সমান দেখো হর করণী নিরসনটা কি, যে √5 প্লাস 1 যেটা আছে সেটা তো লিখে দাও, আর হরে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস √5 প্লাস 1 দিয়ে গুণ করবা, পুরো গুণ করতে হবে √5 প্লাস 1 দিয়ে। এরপরে গুণ করো √5 এটা 5 পাবা, আর √5 আর 1-এ √5 প্লাস 1 আর √5-এ √5 প্লাস হবে 1 1-এ 1। আর এখানে এটা a মাইনাস বি a প্লাস বি, এটা a² মাইনাস b² সূত্র। তাহলে এখানে 5 আর 1-এ এটা 6 হবে, আর √5 যোগ করে এটা 2√5 পাবা। √5 হোল স্কয়ার এটা 5, 1² 1। a সমান উপর থেকে আমি 2 কমন নিতে পারবো, তাহলে 3 প্লাস √5 হবে, আর নিচে 5 আর 1 থেকে বিয়োগ করে এটা 4 পাবো, 2 2 এ 4। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম 3 প্লাস √5/2। আচ্ছা দেখো একইভাবে বি এর মানটা আমরা করণী নিরসন করে নিই, তাহলে বি এর মানটা আছে √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 আছে। যেটা আছে সেটা টুকে নিলাম, বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিব। গুণ করে একইভাবে এটা 5 পাবা, মাইনাস √5 হয়ে যাবে, এটাও মাইনাস √5 মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। একইভাবে এটা a² মাইনাস b², 5 আর 1 যোগ করে এটা 6 পাবা, মাইনাস √5 মাইনাস √5 এটা মাইনাস 2√5 হয়ে যাবে। একই চিহ্ন থাকলে যোগ করবা, এই একটা যোগ হয়ে গেছে দুটো, চিহ্নটা আবার মাইনাসে হবে। আর নিচে এটা 5 মাইনাস এটা 1, উপর থেকে এখানে 2 কমন নাও, 3 মাইনাস √5, এখানে বিয়োগ করে এটা 4 হবে, 2 দিয়ে 4। তাহলে বি এর মানটা পেয়ে গেলাম 3 মাইনাস √5 আর নিচে 2। আচ্ছা, এর মান বি এর মান আমরা সরল করে নিলাম। এখন আমাদের দেখো অঙ্কটাতে a প্লাস বি এবং এ বি এই দুটো মান প্রয়োজন পড়বে। আমরা a প্লাস বি বের করে রাখবো। এ হচ্ছে 3 প্লাস √5/2 প্লাস, আর বিটা হচ্ছে 3 মাইনাস √5/2। ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, দেখো 2 2 মিলে গেছে, উপরটা নামিয়ে দিবা, প্লাস এখানেও 2 2 মিলে গেছে, তার উপরটা নামিয়ে দাও। মাইনাস √5 প্লাস √5 কেটে দাও, 3 আর 3 যোগ করে এটা 6 পেয়ে যাবা, নিচে 2 কাটাকাটি করো, এটা 3। তাহলে a প্লাস বি এর মানটা আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। আচ্ছা, এ বির মানটা যদি বের করতে চাও, এ বি, তাহলে এ বি বলতে গুণ করতে হবে, এই যে 3 প্লাস √5/2 ছিল আর 3 মাইনাস √5/2 ছিল, তাহলে এ বির মানটা পেয়ে যাবা
সেটা 3 প্লাস √5 আর 3 মাইনাস √5, নিচে 2 আর 2 গুণ করে এটা 4, পরে দেখো এটা 3 স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার, √5 তার স্কোয়ার, নিচে 4, 3 স্কোয়ার 9 আর √5 স্কোয়ার 5 হয়ে যাবে, 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4 আর নিচেও 4, 4 4 কেটে যাবে, তো 1 রইবে। তাহলে এ বির মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। ওকে, আর এ প্লাস বি মান 3 আর এ বি 1, এই দুটো মান আমাদের কাজে লাগবে। এই মানটা আমরা বক্স করে রেখে দিলাম। এবার যে আমাদের বের করতে বলেছে, দেখো এই যে a⁵ প্লাস b⁵, দেখো সেটা বের করার আগে আমাদের কিন্তু বের করে নিতে হবে a² প্লাস b² মান। আগে এর মানটা বের করি। a² প্লাস b² সূত্র a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে a প্লাস b এর মানটা আমরা 3 পেয়েছি, আর ab এর মানটা 1, স্কোয়ার 9, 2 একে 2, এটা বিয়োগ করে এটা 7 পেয়ে যাবে। আচ্ছা, এটা আমরা বের করলাম। এরপরে আমরা যেটা বের করব, দেখো, এবং আর একটা আমরা মান বের করব, এবং a কিউব প্লাস b কিউব, দেখো a কিউব প্লাস b কিউব এই মানটা বের করার চেষ্টা করব। তাহলে a কিউব প্লাস b কিউবের যে সূত্র, মান নির্ণয়ের সূত্র, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই আমাদের সূত্র। এখানে আমি যদি বসাই মানগুলো, তাহলে এদিকে তো a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b এর মান 3, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু ab 1 ইন্টু a প্লাস b 3, এটা 27 হয়ে যাবে। 3 এর কিউব ভাঙালে 27 পাবা, আর এদিকে 9, 27 থেকে 9 বিয়োগ করলে তোমরা 18 পেয়ে যাবা। তাহলে a কিউব প্লাস b কিউবের মানটা আমরা কিন্তু 18 পেলাম। ওকে, তাহলে এই মানটা আমাদের ব্যবহার হবে। এখন আমরা করব কি, দেখো এই যে এটাকে নাম দিয়ে দিই, এই আমরা a² প্লাস b² আমরা 7 পেয়েছি, আর a কিউব প্লাস b কিউবটা আমরা 18 পেয়েছি। আমরা এখন করব এই দুটোকে গুণ করে নিব, ঠিক আছে। দেখো আমরা যদি গুণ করি, সেটাকে আমি ধরো নাম দিয়ে দিচ্ছি, এটা 1 নং, এটাকে আমি 2 নং। তাহলে আমি করব কি, যে 1 গুণিত 2, 1 গুণিত 2 করে পাই। তাহলে 1 কি ছিল, 1 ছিল আমাদের a² প্লাস b² বাম পক্ষে, আর 2 এর বাম পক্ষে ছিল a কিউব প্লাস b কিউব, আর 1 এর ডান দিকে আমরা পেয়েছি 7, আর 2 এর ডান দিকে পেয়েছি আমরা 18। দেখো এই জিনিসটা, তাহলে এখানে দেখো এবার কিন্তু গুণ করে আমরা a⁵ b⁵ কিন্তু আসবে। এখন চলো আমরা গুণটা করি, রাশি a² a কিউব, দেখো a⁵ পেয়ে গেলাম। আচ্ছা, a² b কিউব আছে, তাহলে a² b কিউব বসিয়ে দিলাম। এবার b² দেখুন, তাহলে এখানেও আমরা পাবো a কিউব b² আর প্লাস b² আর b কিউবে পেয়ে যাবো আমরা b⁵, আর 18 আর 7, 18 সাথে গুণ করো তোমরা পেয়ে যাবে 126। আচ্ছা, a⁵ প্লাস b⁵ আমরা এক জায়গায় রাখলাম, আর এখানে দেখো এই দুটো থেকে তোমরা a² আর b² কমন নিতে পারবা। তাহলে এখানে আমাদের b থাকবে, প্লাস এখানে কিন্তু আমাদের a থাকবে, এদিকে তো 126 আছে। a⁵ প্লাস b⁵, যেটা এ বি করে তার হোল স্কোয়ার করলাম, আর বি প্লাস এটাকে লিখলাম a প্লাস বি, 126 a⁵ প্লাস b⁵। আচ্ছা, এ বির মানটা তো আমরা 1 পেয়েছি, 1 এর স্কোয়ার, আর a প্লাস বি এর মানটা কিন্তু আমরা 3 পেয়েছি, 26। a⁵ প্লাস এটা 1 স্কোয়ার 1, আর 3 একে 3 হবে, এটা 126। a⁵ প্লাস b⁵, 126 থেকে 3 বিয়োগ করো, 126 থেকে 3 বিয়োগ করলে 123 হয়ে যাবে এটা। দেখো a⁵ প্লাস b⁵ এর মানটা যে বের করতে বলেছিল, সেটা কত পেলাম, 123। এটা কিন্তু আমাদের অ্যান্সার।
অ্যান্সার দেখবো 125 আছে, সেটা কিন্তু হবে না, অ্যান্সারটা 123 আসবে। ওকে, এই ছিল অঙ্কটা। দেখো খুব একটা ভালো অঙ্ক, অঙ্কটা যেটা আমরা করে দিলাম অঙ্কটা। তো 7-এর আমরা 2 নম্বর অঙ্কটা করে দিলাম। দেখো 8-এর দাগের অঙ্কগুলো, 8-এর 1 নম্বর, 8-এর 1-এর অঙ্কটা তোমরা বই থেকে পেয়ে যাওয়া। চলো 8-এর 2 নম্বর অঙ্কটা করাই। চলো করাবো 8-এর 2। বলেছে ABC ক্রমিক সমানুপাতি হলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে, A, B, C। তাহলে ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো A/B সমান সমান B/C। এর মধ্যেটা কিন্তু দুবার ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বাই করে নেব A/B, B/C। এদেরকে আমি কে ধরে নিলাম, কে ধরি। তাহলে A/B সমান সমান কে, এর মানটা B কে। সেখানে B/C সমান সমান কে, তো B এর মানটা পেয়ে যাবা C কে। আচ্ছা, এর মান B কে, আবার B এর মান জানা আছে C কে, তাহলে এখানে আমি B এর জায়গায় C কে পুট করতে পারবো। এর মানটা দাঁড়িয়ে যাবে CK², ঠিক আছে। এটা হচ্ছে আমাদের A এর মান, এটা B এর মান, এই দুটো মানকে আমরা কাজে লাগাবো। চলো আমাদের যে প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা আমরা টুকে নেব, লেফট হ্যান্ড সাইড। দেখো বাম পক্ষটা কিন্তু আমাদের শুধু 1/b আছে, তো এখানে 1/b এর মানটা আমরা C কে পেয়েছি, তাহলে এখানে হবে C কে। তাহলে বাম পক্ষ সরল এটাই। এবার চলে যাবো আমরা ডান পক্ষে, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষটা দেখো 1/b - a প্লাস 1/b - c। তাহলে আমরা এখানে টুকে নেব, এবার লিখবো 1/b - a প্লাস 1/b - c। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। চলো আমরা এক কাজ করি, মানগুলো আমরা বসিয়ে দিই। b এর মান c কে, আর a এর মান CK² প্লাস b এর মান c কে, আর c এর মান তো জানা নাই, এখান থেকে আমরা c কে কমন নিতে পারছি। তাহলে c কে কমন নিব হর থেকে, এটা 1 মাইনাস এটা k হবে, আর এখান থেকে আমি c কমন নিব, k - 1। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে 1 - k আছে, তো এখানেও আমরা 1 - k নিয়ে আসবো। তো তো দেখো ওটা আমরা কী করছি, 1/ck ইন্টু 1 - k আছে। তো তাহলে এটাকে k - 1টাকে 1 - k করলে একটা মাইনাস বের হবে, সেই মাইনাসটা মাইনাস প্লাসে গুণ হয়ে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস করে দিলে পরে c ইন্টু k - 1টাকে আমরা লিখতে পারবো 1 - k। ওকে, মানে এই পার্টটা একটা সমান করলাম। আর এটা 1/ck যেটা ছিল তাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এটা আমাদের 1 - k এভাবে থাকবে, তা মাইনাস, এখানে c নিয়েছি কমন, k তো না এখানে, যখন k নাই তো k নেওয়া হয়েছে, তো k এটা উপরে বসাবা, তো k/1 - k। ওকে, দেখো তাহলে 1/ck, আর এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করবো, যখন এরা সমান হয়ে গেছে তার জন্য আমরা k - 1টাকে 1 - k করেছি। এই যে সমান হয়ে গেলে বলে লসাগুটা 1 - k, এটা মিলে গেলে তো 1 মাইনাস এটা মিলে গেলে তো আবার এটা k নেমে গেল। তো দেখো এই যে আবার লব হর কিন্তু আমাদের মিলে গেছে, তো এটা তো আমাদের কেটে গেল, এটা যদি কেটে যেত আমাদের রইল কি, তো আমাদের শুধু রয়ে গেল সমান সমান 1/ck। দেখো আমাদের বাম পক্ষ যেটা ছিল, বাম পক্ষ যেটা আমরা পেয়েছিলাম 1/ck, এই যে দেখো ডান পক্ষ কিন্তু আমাদের সেটাই আসলো, 1/ck আসলো। তাহলে আমরা কিন্তু অতএব দিয়ে বলতে পারবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, আমরা প্রমাণ করে দিলাম। চলে পরের প্রশ্নগুলোতে আমরা আসবো। দেখো পরের পেজে আসো, 408 পেজে 10-এর দাগের অঙ্কগুলো দেখো, 10-এর দাগের প্রয়োগগুলো আমরা করাবো। 10-এর 1 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এই অঙ্কটা বই থেকে আছে, আমি বই থেকে অঙ্কটা তোমাদের বুঝিয়ে দেবো। দেখো তোমরা বই থেকে তোমাদের যেতে হবে পেজ নাম্বার 63 পেজে, আমরা চলে এসো 63 পেজে, প্রয়োগ নাম্বার 10।
আচ্ছা 10 নম্বর প্রয়োগে দেখো এই প্রমাণটা আছে যে কোনো বৃত্তে দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে বলেছে। দেখো আমাদের ছবিটা তৈরি করেছে দুটি সমান দৈর্ঘ্যের যে মানে এ বি আর সিডি, যাদের দৈর্ঘ্য সমান বলেছে, এখানে এ বি আর সিডি সমান আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী মানে ওইটা সমান সমান ও এফটা, ওই সমান সমান ও এফ। তাহলে এখানে এটা প্রমাণ করতে হবে। দেখো অঙ্কন করেছে, অঙ্কন বলতে এখানে ও এ আর ও সি যুক্ত করেছে। তো যুক্ত করার পর দেখো এখানে আমাদের যেটা ওই এ বির উপর লম্ব হবে আর ও এফটা সিডির উপর লম্ব হবে এটা। তাহলে এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ এখানে এ ই ও, আর একটা সমকোণী ত্রিভুজ আছে সি এফ ও, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তার আগে দেখো আমাদের এখানে যেটা দেখানো হয়েছে প্রমাণটা, যে ওই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি, যেটা আমাদের প্রথমে এখানে উল্লেখ করা হয়েছিল। তাহলে এখানে দেখো এইটা হাফ হবে এ বির, এই যে এইটা, কারণ এটা যদি লম্ব হয় তাহলে দেখো এই যে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, যেটা উল্লেখ করেছে দেখো। তাহলে এই জন্য আমাদের এইটা মানে সমদ্বিখণ্ডিত করে বলে এই সমান সমান ইবি হয়, তাহলে এইটা এ বির অর্ধেক হবে, এই এ বির অর্ধেক। একইভাবে এই যে থেকে আমরা সিএফটা সিডির অর্ধেক বলতে পারবো। আচ্ছা তাহলে এখানে এ বি আর সিডি যেহেতু সমান আছে, তাহলে এ বি আর সিডি সমান হয়ে পড়ে, তাহলে আমরা দেখো কি পেয়ে যাবো, তাহলে এই সমান সমান সিএ পেয়ে যাবো না, কারণ এ বি যদি 4 সেমি হয় তাহলে এ বির অর্ধেক হবে 2 সেমি, এটা 2 সেমি। তাহলে এ বি 4 সেমি হলে সিডিও 4 সেমি, যে দুটি সমান যেহেতু আছে, তাহলে 4 সেমির অর্ধেক 2 সেমি, তাহলে সিএফও 2 সেমি, এই 2 সেমি সিএফ 2 সেমি। তার জন্য এ বি সিডি সমান হওয়ার জন্য আমরা এখান থেকে দেখো এই সমান সমান সিএ পেয়ে যাচ্ছি। বাস, এটা আমাদের 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এটা আমরা প্রমাণ করে দিলাম যে এই সমান সমান সিএফ, এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো এখন এই দুটো ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ এখানে নেওয়া হয়েছে, এই দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখানো হয়েছে। তো সর্বসম প্রমাণ দেখানোর জন্য 3টা শর্ত। প্রথম শর্ত দেখো মানে ও ই এ মানে ও ই এ মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, মানে এই কোণটা আমি দেখিয়ে দিচ্ছি, এই কোণটা 90 ডিগ্রি, আর এদিকে ও এফ সি মানে এই কোণটা 90 ডিগ্রি, এই দুটো কোণই হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। আর ও এটা দেখো এখানে আমাদের যেটা আছে যে ও এ অতিভুজ আর ও সি অতিভুজ, এখানে অতিভুজ নিতে পারো বা একই বৃত্তের ব্যাসার্ধ এরা আছে। এই যে ও এ ও সি এই দুটো ত্রিভুজের সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এই সমান সমান সিএফ, এই সমান সমান সিএফ, তাহলে এই আমাদের এটা আগে প্রমাণ করেছি, 1 নং নাম দিয়ে রেখেছি, 1 নং থেকে পাই। তা 3টা শর্ত তো সমান দেখালাম, তার জন্য দুটো ত্রিভুজকে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলে দেবো, সর্বসম। এখন সর্বসম যদি হয়ে যায় দুটো ত্রিভুজ, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আছে ও এ আর ও এফ, তার সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হয়, তা আমরা ও এ সমান সমান ও এ বলতে পারবো, আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 10-এর 2 দাগের অঙ্কটা করাবো আমরা। চলো আমরা পড়ি যে 10-এর 2-এর অঙ্কটা কি বলছে। এখানে আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণটা সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। দেখো ভালো একটা প্রমাণ আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমরা করাই। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ তৈরি করবো একটা। তাহলে এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা হবে এ নাম হবে। আচ্ছা এখানে এ নাম হয় তাহলে এ, দেখো এ বি সি, এটা এ বি, এখানে সি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ। এবার আমাদের দেখো লম্ব যেটা, এই যে আমাদের এখানে দেখো এডিটা, এই যে এডি লম্ব আছে বিসি বাহুর উপর, এখান থেকে এভাবে লম্ব আছে, এই যে আমাদের এডি লম্ব, তাহলে এডি লম্ব বিসি বাহুর উপর, এটা বলেই দিয়েছে। হলে পরে আমাদের প্রমাণ করতে পারি। তাহলে আমাদের এই যে এ বি ডি ত্রিভুজটা কিন্তু আমাদের কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর এদিকে এডিসি মানে এডিসি বা এসিডি বলবো ত্রিভুজটা, যে এসিডি আছে, এসিডি ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে দেখো, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, দেখো ত্রিভুজ এবিসি, আমি এখানে দেখো নিচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো, তার জন্য দুটো শর্ত সমান দেখাচ্ছে, বড় ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। সদৃশ্য দেখানোর দেখো দুটো শর্ত,
আমরা বড় ত্রিভুজের বিএসি কোণটা, কোণ বিএসি এই কোণটা 90 ডিগ্রি আছে, আর এসিডি ত্রিভুজের এডিসি কোণটা, এডিসি কোণটা 90 ডিগ্রি, দুজনেই 90 ডিগ্রি, তাহলে সমান একটা শর্ত। আর একটা শর্ত দেখো, এই সি কোণটা দেখো দুটো ত্রিভুজের একই কোণ। বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা সি কোণটাকে বলবো এসিবি বলি, এসিবি সমান সমান। আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এসিডি বলি, এসিডি, ঠিক আছে, ওই কোণটাই বোঝাচ্ছে একই কোণ, তাহলে একই কোণ বলে এটা আমরা সমান লিখতে পারবো। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ থেকে এভাবে দুটো শর্ত সমান দেখাতে পারলেই আমরা ত্রিভুজ এবিসি সদৃশ্য বলে দেব ত্রিভুজ এসিডি। এবং এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, দেখো সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। মানে এখানে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে এই যে আমাদের বিসি অতিভুজটা আছে না, তাহলে এই যে অতিভুজ বাই এসি, দেখো এই যে অতিভুজ বাই ভূমি নিয়ে নিলাম, ধরো অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বিসি আছে আর ভূমিটাকে আমি এসি বললাম, তাহলে অতিভুজ বাই ভূমি বললাম, এটা সমান সমান হয়ে যাবে ছোট ত্রিভুজ, এটা এসিডি ত্রিভুজের আছে, তাহলে এসিডি ত্রিভুজেরও আমরা অতিভুজ নিব, এবং অতিভুজটা কিন্তু এসি হবে। এই যে এসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজটা এসি, তাহলে এখানেও অতিভুজ বাই আমরা ভূমি দেখাবো। দেখো এখানে ভূমিটা আমরা দেখাচ্ছি, এই যে ডিসিকে দেখাচ্ছি, এটা আমরা ভূমি, এটা অতিভুজ, এটা ভূমি, অতিভুজ বাই ভূমি ডিসি, এই যে দেখো। তাহলে এখানে আমি কি পেয়ে যাব, এখানে এই যে বর্গগুণ যদি করি, তাহলে এসি আর এসি গুণ করে দেখো এসি স্কোয়ার, আর এটা পেয়ে যাবো আমরা বিসি গুণিত ডিসি। দেখো এটাকে আমি এভাবে বের করে রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে প্রমাণ করার ক্ষেত্রে, থাক এটা আমাদের। আচ্ছা এরপরে চলো, এরপরে আমি এখানে দেখাচ্ছি, দেখো আমরা নিয়ে নেব বড় ত্রিভুজ এবিসি। এই যে ত্রিভুজ এবিসি, এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্র, সেটা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। আচ্ছা আমি এখানে দেখো এই যে ভূমিটা কিন্তু দেখো, এই যে সমকোণী ত্রিভুজের ভূমিটা আমি ধরো এটা নিয়ে নিলাম, এই যে বিসিটা ভূমি নিলাম, বিসি ভূমি আর এডি লম্ব, মানে যে কোনো ত্রিভুজে আমি বলতে পারবো, সমকোণী ত্রিভুজ ছাড়াও আমি বলে দিলাম যে এবিসি ত্রিভুজে দেখো এই যে বিসিটাকে ভূমি ধরে এডিটা লম্ব, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি বিসি নিলাম, আর উচ্চতা কিন্তু এডি, এই যে লম্বটা কিন্তু উচ্চতা হয় যে কোনো ত্রিভুজের, তাহলে যে উচ্চতা আমাদের এডি। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তোমরা জানো এটা। এবার আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ এসিডি, দেখো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল আমরা কি পাবো, এখানেও আমরা দেখো এই যে এসিডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাহলে হাফ ইন্টু ভূমি আমরা ডিসিকে নিয়ে নিলাম, ডিসি, আর লম্ব আমরা নিব এডি, তাহলে এই যে আমাদের এটা এডি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এখন আমরা কি করব, দেখো এখানে যেহেতু এখানে লক্ষ্য করে প্রমাণে এই যে দুটো ত্রিভুজের অনুপাত করেছে, ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা এখানে অনুপাতটা করি চলো। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, তো এই ক্ষেত্রফলটা পেয়েছে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, আর এর ক্ষেত্রফল পেয়েছে হাফ ইন্টু ডিসি ইন্টু এডি, কারণ হাফ হাফ কেটে দাও, এডি কেটে দাও, তাহলে আমাদের এখানে রয়ে যাচ্ছে দেখো উপরে বিসি আর নিচে কিন্তু রয়ে যাচ্ছে আমাদের ডিসি। ওকে, এখন দেখো আমাদের এই জায়গাটা নিয়ে আসার জন্য আমরা কাজ করি, আমাদের বিসি দিয়ে গুণ করে দিই, যেহেতু আমাদের প্রমাণে দেখো বিসি স্কোয়ার আছে না, বিসি স্কোয়ার আছে, তাহলে এই যে বিসি তো আছে, আমি বিসি দিয়ে গুণ করব, তাহলে এখানেও দেখো এখানেও আমরা বিসি দিয়ে গুণ করব, তাহলে এখানেও বিসি গুণিত আমাদের ডিসি, বিসি বাই ডিসি তো ছিলই, আমরা উপর নিচ কত দিয়ে গুণ করেছি, বিসি দিয়ে গুণ করেছি, তাহলে বিসি গুণ করলে তোমরা পেয়ে যাবা বিসি স্কোয়ার, আর বিসি গুণিত ডিসি দেখো এই মানটা আমরা বের করে রেখেছি, বিসি গুণিত ডিসির মানটা এসি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখে দেবো এসি স্কোয়ার, তোমরা এখানে বলে দিতে পারো এক থেকে পাই আমরা। তো দেখো আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, তো এটা আমাদের ছিল বামপক্ষে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছিল, তোকে আমরা প্রমাণ করে দিলাম, খুব একটা সুন্দর প্রমাণ ছিল, আমরা একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদের। পরে আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। 12-এর 1 নম্বরটা করাবো।
আচ্ছা, আমাদের দেখো এটা সমস্যাটা প্রমাণ করতে বলেছি, তাহলে আমরা বাম পক্ষটা ঢুকে নিচ্ছি 1 প্লাস সাইন থিতা বাই 1 মাইনাস সাইন থিতা, এভাবে আছে বাম পক্ষটা। তো এটাকে সরল করে আমরা দেখো এই ডান পক্ষটা নিয়ে চলে আসবো। তো আমরা করবো কি দেখো, 1 প্লাস সাইন থিতা আর এখানে আছে 1 মাইনাস সাইন থিতা, আমরা যেটা হরে আছে না তার বিপরীত সাইন দিয়ে আমরা উপর নিচ গুণ করে দিচ্ছি, মাইনাস আছে না তো প্লাস, যেভাবে দ্বিঘাত করি অঙ্কগুলো করো সেইভাবে আমি করছি। দেখো এই বিপরীত সাইন দিয়ে এখানে গুণ, তাহলে এখানে গুণ করতে হবে 1 প্লাস সাইন থিতা। এবার দেখো পরে যদি গুণ করো তাহলে এটা তো আমাদের হয়ে যাবে 1 প্লাস সাইন থিতা তার হোল স্কোয়ার, যেহেতু একই দুটো আছে। আর নিচে দেখো এটা এটা এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিতা। এবারে দেখো আমরা করছি কি, পুরোটা থাক 1 প্লাস সাইন থিতা আমরা রেখে দিলাম, আর নিচে এটা দেখো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, 1 প্লাস সাইন থিতার হোল স্কোয়ার। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা তোমরা জানো যে এটা কস স্কোয়ার থিতা হয়, এটা কস স্কোয়ার থিতা, এটা সূত্র আছে তোমাদের, যে মেন সূত্রটা আছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1, সেখান থেকে কিন্তু এটা সেটা পেয়ে যাবা যে কস স্কোয়ার থিতা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এখানে একটু আমরা সাজিয়ে লিখছি, সেটাকে আমি এভাবে লিখতে পারবো যে 1 প্লাস সাইন থিতা বাই কস থিতা করে আমরা স্কোয়ারটা বাইরে করে দিলাম, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার, এদেরকে মধ্যে করে ভিতরে করে হ্যাঁ হোল স্কোয়ার করে দিলাম। এখানে 1 বাই তারপরে কস থিতা, দেখো 1 বাই কস থিতা, আর এটা সাইন থিতা বাই কস থিতা। তো এটা আমরা করতে পারবো 1 বাই কস থিতা প্লাস সাইন থিতা বাই কস থিতা, এটা পার্ট পার্ট করে নিলাম। আর এখানে স্কোয়ারটা আছে 1 বাই কস, তোমরা লিখতে পারবা সেক থিতা, আর সাইন বাই কস এটা তোমরা লিখতে পারবা ট্যান থিতা তার হোল স্কোয়ার। আগে আমি ট্যান থিতাটা আগে লিখে দিই, প্রমাণে আগে ট্যান থিতা আছে, আর এই যে আমাদের সেক থিতা তার হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে, এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। দেখো তোমাদের যে প্রমাণটা আমি দেখাই, দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, যেটা আমি প্রমাণ তোমাদের করে দেখিয়ে দিলাম। তো আমি এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। পরের প্রশ্ন আমরা চলে আসবো, পরে 12-এর 2 নম্বর প্রশ্নটা। 12-এর 2 আমাদের এটা সমস্যাটা প্রমাণ করতে বলেছে, তার বাম পক্ষটা আমরা টুকে নিই, 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি বাই ট্যান 43 ডিগ্রি প্লাস কট 63 ডিগ্রি। তো দেখো আমরা এই যে বাম পক্ষটা টুকলাম, তাহলে বাম পক্ষটা সরল করে আমরা কিন্তু ডান পক্ষটা নিয়ে আসতে পারবো। চলো দেখো, তো এখানে লক্ষ্য করো, তোমাদের দেখতে হবে যে 47 ডিগ্রি আর 43 ডিগ্রি এই দুটো কোণ যোগ করে তোমরা কিন্তু 90 ডিগ্রি পাবা, এরা পরস্পর পূরক কোণ আছে। আর 27 ডিগ্রি আর 63 ডিগ্রি এদের যোগফলটা কিন্তু 90 ডিগ্রি হবে, পরস্পর পূরক কোণ। তাহলে আমরা কাজ করি যে এখানে লক্ষ্য করে এখানে 47 ডিগ্রি আছে আর 27 ডিগ্রি আছে ডান পক্ষে, তাহলে আমরা এই যে দেখো এই যে 47 ডিগ্রি আর 27 ডিগ্রিকে রেখে দিচ্ছি, আর 43 ডিগ্রি আর 63 ডিগ্রি আমরা চেঞ্জ করে নিব। চলো উপরেটা আমি রেখে দিই, 47 ডিগ্রি ট্যান 47 ডিগ্রি রেখে দিলাম, আর এখানে কট 27 ডিগ্রি রেখে দিলাম, যেহেতু ডান পক্ষে আছে বলে সেটা প্রমাণ করে দেখাবো। আর ট্যান 43 ডিগ্রি, তো দেখো এখানে ট্যান 43 ডিগ্রি জায়গায় আমি লিখতে পারবো 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 47 ডিগ্রি যদি বিয়োগ করো তোমরা কিন্তু পেয়ে যাবা 43 ডিগ্রি পাবা। তাহলে ট্যান 43 ডিগ্রি জায়গাটা লিখতে পারবা, পূরক কোণের সূত্র ব্যবহার করবো। এখন শুধু আমরা 43 ডিগ্রি জায়গায় এটা তৈরি করেছি। একইভাবে দেখো এখানে কট আছে, তো কট 63 ডিগ্রি, এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি লিখতে পারবো, কারণ 90 থেকে 27 বিয়োগ করে তোমরা 63 ডিগ্রি পেয়ে যাবা। দেখো এভাবে করে নাও, ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি
এবার পুরো কোণের সূত্র ব্যবহার করব। তো tan 90° মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, তাহলে cot থিতা এর সূত্র আছে, এটা লিখতে পারবা cot থিতা, থিতা হচ্ছে 47°। এই যে দেখো প্লাস, আর cot 90° মাইনাস থিতা, এটা tan হবে, tan cot হয় আর cot tan হয়, এটা হবে tan থিতা বলতে 27°। এই যে দেখো, আচ্ছা উপরেরটা tan 47°, উপরেটা কিন্তু কোনো কিছু করছি না, উপরে শুধু বসিয়ে দিচ্ছি আমি 27°। কাজ হচ্ছে শুধু নিচে, আচ্ছা কটকে না 1/10 করে নিব, 1/10 47° প্লাস, আর টেনটাকে 1/cot করে নিব, cot 27°। কেন করলাম? কারণ দেখো তোমরা ডান পক্ষে tan 47° আছে, ছিল cot, আর tan 47° আছে তো cotকে tan করে দিলাম, দেখো tan 47° আসলো। আর ছিল দেখো cot 27°, তার জন্য tan 27°কে cot করে নিয়েছে, দেখো 1/cot 27°, এই জন্য আমরা চেঞ্জ করেছি। তোমরা যে প্রমাণটা লক্ষ্য করো, প্রমাণটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমাদের কি করতে হবে। আচ্ছা উপরেরটা থাক, উপরে যেটা আছে, উপরে কোনো কাজ নাই, উপরে যেটা আছে আমি সেটা বসিয়ে দেব। আর নিচে এখন দেখো ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করি আমি, তাহলে tan 47° আর cot 27° আমাদের লসাগু। আচ্ছা এটা tan মিলে গেলে তো cotটা এখানে চলে আসবে, cot 27° প্লাস cotটা এর সঙ্গে মিললো, তবে tanটা আমাদের 1 আর tanটা গুণ হয়ে এই যে tan 47° এটা হবে। তাহলে দেখো আমাদের এই যে আমাদের এটা আছে tan 47° প্লাস cot 27°। দেখো এটা বা এটা একটা আছে ভগ্নাংশ, তাহলে উপরে যেটা আছে সেটা বসালাম, এবার গুণ দিয়ে এই যে নিচের যেটা ভগ্নাংশটা সেটা উল্টে লিখবো, তাহলে এই যে এটা উপরে চলে যাবে, tan 47° cot 27°টা উপরে চলে যাবে, আর নিচে এটা আমাদের নিচে এই যে আমাদের, তাকে ট্যানটা লিখি আমি, tan 47°, এটা 47 আছে, আর cot 27°, এই দেখো, তাহলে এটা উপরে গেল আর এটা আমাদের এখানে চলে আসলো। এবার দেখো এই পার্টটা একই হয়ে গেছে আমাদের, তাই এটা তো কেটে যাবে, একই থেকে যাবে এটা tan 47° আর cot 27°। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা কিন্তু চলে এসেছে, তাহলে আমি এখানে লিখে দেবো প্রুফড, প্রমাণিত। দেখো আমাদের যেটা ছিল প্রমাণ করতে বলেছিল সেই জিনিসটা কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, পরে দেখো 12 দাগের 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা এটা কিন্তু বইয়ের প্রশ্ন আছে, এটা বই থেকে পেয়ে যাবা। আর 13 দাগের প্রশ্নটা দেখো, 13-এর 1 নম্বর এবং 2 নম্বর এই দুটোই অঙ্ক তোমরা কিন্তু বই থেকেই পেয়ে যাবা। আমরা চলে আসবো 14 দাগের অঙ্কগুলো। 14-এর 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বই থেকেই আছে, এই অঙ্কটা বই থেকে পাবে তোমরা। আমি করাবো 14-এর 2 নম্বর অঙ্কটা, এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে। চলো আমরা দেখে নিচ্ছি 14-এর 2 এর অঙ্কটা কি বলছে। 14-এর 2 নম্বর দেখো, প্রশ্নটা বলছে এখানে একটি বৃত্তাকার কাগজকে প্রথমে ব্যাস বরাবর ও পরে ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলো। এখন কাগজটি 3 ভাঁজ একদিকে রেখে এবং 1 ভাঁজ অপর দিকে রেখে খুললে যে শঙ্কু উৎপন্ন হয় তার শীর্ষকোণের পরিমাপ কত হবে সেটা বের করতে বলেছে। শঙ্কু তৈরি হবে, শঙ্কুর শীর্ষকোণটা বের করতে বলেছে। এখানে আমাদের যে কাগজটা আছে বৃত্তাকার কাগজ, এভাবে আমাদের একটি কাগজ আছে বৃত্তাকার কাগজ, তাহলে দেখো এখানে বলেছে ব্যাস বরাবর একবার ভাঁজ করবে, তাহলে ব্যাস বরাবর যদি ভাঁজ করা হয় যে ব্যাস বরাবর, তাহলে আমাদের এভাবে আমাদের অর্ধবৃত্ত এরকম দাঁড়াবে, অর্ধবৃত্ত আকার যে ভাঁজটা। তারপর আরেকবার ব্যাসার্ধ বরাবর, এখানে যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধ বরাবর যদি ভাঁজ করি, তাহলে আমাদের দেখো তো এই ভাঁজটা যদি এদিকে উল্টে দেয় তাহলে আমরা এভাবে পেয়ে যাব না, এই যে আমাদের এইভাবে হবে, এই যে একটা ভাগটা বড় করে দেখালাম আমি, তাহলে এইভাবে তৈরি হবে। তাহলে এখানে দেখো ছবিগুলো কিন্তু এরকম হবে। তাহলে আমি এখানে তোমাদের এটা লিখছি, দেখো যে প্রথমে যেটা আমাদের বলেছি, প্রথমে ব্যাস বরাবর, ব্যাস বরাবর, ব্যাস বরাবর এবং এবং পরে বলেছে ব্যাসার্ধ বরাবর, পরে বলেছে ব্যাসার্ধ বরাবর,
ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলে ভাঁজ করা হলে কাগজটি ছিল আমাদের, সেই কাগজটি 4টি সমান অংশে, তাই না, এই 4টি এভাবে সমান অংশে ভাগ হবে, 4টি সমান অংশে কি ভাগ হয়, ভাগ হয় বা হবে। প্রতিটি অংশের যে কেন্দ্রীয় কোণটা এখানে তৈরি হবে, প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণটা পেয়ে যাবা, হ্যাঁ, এই যে কোণটা, কেন্দ্রীয় কোণটা কত পেয়ে যাবা, কেন্দ্রীয় কোণটা পেয়ে যাবা 90 ডিগ্রি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তাহলে প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ পাবা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে এর মধ্যে 3টি অংশ যেটা বলেছিল, এই যে আমাদের এর মধ্যে 3টি অংশ একদিকে রেখে এবং একটি অংশকে শঙ্কু তৈরি করা হয়েছে, একটি অংশকে, এই যে শঙ্কু, ঘনবস্তু শঙ্কু তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমাদের বলেছে, ঠিক আছে, প্রশ্নে। আচ্ছা, তাহলে আমাদের যে কেন্দ্রীয় কোণটা যেটা হবে, কেন্দ্রীয় কোণ, এখানে যে শঙ্কুটা তৈরি হবে তার কেন্দ্রীয় কোণটা দেখো, কেন্দ্রীয় কোণটা তোমরা পেয়ে যাবা 3/4 ইন্টু 360 ডিগ্রি। কারণ এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, তাকে এই যে মানে এই যে 3টি অংশকে একদিকে রেখে একটি অংশকে শঙ্কু তৈরি হবে, তার জন্য 3/4। ঠিক আছে, এই যে 3/4টা কিভাবে আসে, মানে 1 থেকে 1/4 অংশ, মানে একটি অংশ হচ্ছে 1/4 অংশ। তাহলে এটা যদি তোমরা ভগ্নাংশে যোগবিয়োগ করে এটা 3/4 পেয়ে যাবা, আর 360 ডিগ্রিকে সেটা দিয়ে গুণ করো। এটা যদি এখানে সরলটা করো, দেখো 4 নং 36 0 90 ডিগ্রি, 3 নং 27 270 ডিগ্রি পাওয়া যাচ্ছে আমাদের কেন্দ্রীয় কোণটা। তাহলে আমাদের যে শীর্ষ কোণটা বের করতে বলেছে শঙ্কুর, তাহলে শীর্ষ কোণটা যে আমাদের আসবে, দেখো সেই শীর্ষ কোণটা পেয়ে যাবা 360 ডিগ্রি থেকে 270 ডিগ্রি মাইনাস করবা। ঠিক আছে, এটাতে বিয়োগ করলে অ্যান্সারটা আসবে। তাহলে মাইনাস করে এটা পেয়ে যাবা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্ন 14 3 নম্বর প্রশ্নটা দেখো। 14 3 নম্বর প্রশ্নটা এটা বইয়ের প্রশ্ন আছে, এটা বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো 15 দাগের প্রশ্নগুলো। আচ্ছা, 15 দাগের প্রশ্নগুলো বই থেকে থাকলেও করাবো, যেটা বলেছি। 10 দাগের অঙ্কগুলো যেটা জ্যামিতিক প্রয়োগ আছে বই থেকে থাকলো, যেরকম এই দুটো অঙ্ক দেখো বই থেকে ছিল, তো দুটো বইয়ের অঙ্ক তবু আমি কিন্তু করিয়ে দিয়েছি। আর 15 দাগের অঙ্কগুলো দেখো, এই 3টে অঙ্ক বই থেকেই পেয়ে যাবা, কিন্তু আমি করাবো তোমাদের। ঠিক আছে, তো চলো 15 1 নম্বরটা করাই। তাহলে এখানে দেখো 15 1 নম্বরটা আমাদের নিচের তথ্যের সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছে। এখানে শ্রেণীগুলো দেখো 0 থেকে 5, 5 থেকে 10, মানে শ্রেণীর সীমানায় তৈরি করা আছে। তা আমাদের এখানে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করার কোনো প্রয়োজন নাই, একদম আমাদের একবারই সংখ্যাগুলো মান নির্ণয় হয়ে যাবে। দেখো সংখ্যাগুলো মানটা আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা এখানে লিখব অতএব দিয়ে নির্ণয়, আমি একটা জায়গা রাখলাম, যদি কিছু মানগুলো আমরা বের করার চেষ্টা করব। তাই সূত্রটা আগে লিখি। তো আমরা লিখব নির্ণয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। দেখো নির্ণয় সংখ্যাগুরু মানে যে সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। ওকে, আর এখানে তোমরা গুণ দিবা, একটা এইচ গুণ হবে। তাহলে এই যে আমাদের নির্ণয় সংখ্যাগুলো মানের সূত্র। এবার আমাদের এখানে এই যে এল এর পরিচয় F1 F0 এই মানগুলো আমরা এখানে দেখব, এই ছক থেকে তৈরি করব। তার আগে তোমরা এখানে লিখবা যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি কোনটা, শ্রেণী হবে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা, সেটা পেতে গেলে তোমাদের দেখো যে সর্বোচ্চ পরিসংখ্যা কোথায় আছে, সেটা কিন্তু এই যে 22,
সর্বোচ্চ পরিসংখ্যা। তাহলে যে সর্বোচ্চ পরিসংখ্যা 22, এটাকে আমাদের বলা হয় F1। ঠিক আছে, F1 পেয়ে গেলাম। তা আগে আমাদের সেই পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি যেটা বের করব, সেটা কোনটা? সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা থাকবে সেটাই হবে আমাদের কি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। তাহলে সেটা শ্রেণীটা হবে 20 থেকে 25 হবে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু বের করে নেবে আগে। এবার এখানে যে আমাদের এলটা আছে, দেখো এখানে এল এর মানটা কোনটা? এল হবে, দেখো এই যে আমরা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানে যেটা শ্রেণী পেয়েছি তার যে নিম্নমানটা যে 20 আছে, এই 20টাই হচ্ছে এল এর মান। ওকে, তারপরে F1 সর্বোচ্চ যেটা পরিসংখ্যা তাকে নিবা F1। তারপরে এখানে আমাদের F0 আছে। দেখো এখানে যদি F0 এর মানটা বলি, তাহলে F0 এর মান কোনটা হবে? তাহলে এখানে F0 হবে সর্বোচ্চ যেটা পরিসংখ্যা আছে তার আগের পরিসংখ্যাটা নিবা, এটা হচ্ছে আমাদের F0। এটা আমাদের F0। তাহলে F0টা কিন্তু আমাদের 16, আর F1 সর্বোচ্চ পরিসংখ্যার পরের পরিসংখ্যাটা, মানে এটা হচ্ছে আমাদের F2 11টা। তাহলে F1 হচ্ছে 11। আর আমাদের এইচ আছে, এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করো, এটা 5 পেয়ে যাবা। তাহলে এইচটা হচ্ছে আমাদের 5। দেখো মানগুলো কিন্তু বের করে নিয়েছি, আমরা বসিয়ে দেবো। এল হচ্ছে আমাদের 20, F1 22 মাইনাস F0 16, আর 2 ইন্টু F1 22 মাইনাস F0 16 মাইনাস F2। আচ্ছা, এখানে F1 হয়ে গেছে, এটা F2 হবে, তাই তো? এই যে F2, তাহলে F2 হচ্ছে আমাদের 11, আর ইন্টু এইচ হচ্ছে 5। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে সংখ্যাগুরু মান। আচ্ছা, এখানে 22 আর 16 বিয়োগ করবো, এটা 6 পাবা, আর 22 2 এটা 44, আর এটা মাইনাস 16 মাইনাস 11 এটা যোগ হবে, মাইনাস 27 পেয়ে যাবে 5। আচ্ছা, এটা আমাদের 20, তাই তো? আচ্ছা এখানে, আচ্ছা প্লাস ছিল তো, আমি এখানে কিন্তু গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, এটা আমাদের প্লাস চিহ্ন করতে হবে, এটা আমাদের প্লাস আছে। আচ্ছা, এখানে 6, আর এখানে দেখো, আচ্ছা এটা 6 গুণিত 5, 6 5 30 হয়ে যাবে এটা। আর এটা 44 থেকে 27 বিয়োগ করে কত পাবা? এটা 17 পেয়ে যাবে, তাই তো? তো 20 প্লাস এটা 30/17, 20 প্লাস, আচ্ছা এখানে 30কে 17 দিয়ে ভাগ করবা, তো 30কে 17 দিয়ে ভাগ করলে তোমরা যে ভাগটা পাবা 1.76, এটা পেয়ে যাবা। এটা যদি যোগ করো তো 21.76। ওকে, আচ্ছা ভাগফলটা কিন্তু চলতে থাকবে যেটা, আমাদের ভাগটা কিন্তু মিলবে না, তার জন্য এখানে প্রায় দিয়ে লিখবে, এটা কিন্তু আমরা প্রায় দিয়ে নিয়েছি। ভাগটা কিন্তু দশমিক দিয়ে চলতেই থাকবে, তার জন্য আমরা প্রায় দিয়ে লিখবো মানটা। তা নির্ণয় সংখ্যাগুলোর মান কিন্তু এটা। ওকে, তো এইভাবে সংখ্যাগুলোর মান তোমরা কিন্তু সহজে বের করে নিতে পারবা। পরে আমরা চলে আসবো 15-2 নম্বর প্রশ্নটা। দেখো 15-2 এর প্রশ্নটা আমাদের এখানে এই যে নিচের তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে গড় নির্ণয় করতে বলেছে। দেখো আমরা গড় নির্ণয় করব 15-2 নম্বর। আচ্ছা, গড় নির্ণয় করতে হলে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক এখানে তৈরি করতে হবে। আমরা হেডিং করে দেব পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক। এভাবে হেডিং করে দাও। ছকটা দেখো এভাবে তৈরি করব। আচ্ছা, এখানে ঘর দেখো কটা হবে। এখানে আমাদের শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায় আছে, দেখো 5 থেকে 14, কিন্তু আবার 14 ফিরে আসেনি, 15 হয়ে গেছে। তাহলে এগুলো শ্রেণী সীমা আছে, তা শ্রেণী সীমানায় তৈরি করতে হবে। তো একটা ঘর বেশি হবে, যতগুলো ঘর আছে 1 2 3 4। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7, এভাবে গুণে 7টা আছে, এদিকে 7টা ঘর আমি তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6, আর এই যে আমাদের 7টা ঘর আমি তৈরি করে নিয়েছি। প্রথমটা যেগুলো শ্রেণী সীমাগুলো আছে দেখো, তা আমি প্রথমে শ্রেণী সীমাগুলো লিখে দেব। শ্রেণী সীমা এটা কিন্তু তৈরি করতে হবে শ্রেণী সীমানায়। তো শ্রেণী সীমাগুলো আছে 5 থেকে 14,
তারপরে 15 থেকে 24 আছে, তারপরে আছে আবার 25 থেকে 34, তারপরে আছে 35 থেকে 44, তারপরে আবার 45 থেকে আছে 54, তারপরটা আছে 55 থেকে 64, 55 থেকে 64, ঠিক আছে, এভাবে আছে। তো যেহেতু আমাদের শ্রেণীর সীমানায় তৈরি নাই, তো আমরা শ্রেণীর সীমানা তৈরি করব। ওকে, তাহলে এখানে আমরা লিখব আরেকটা ঘর যেটা হবে তৈরি, শ্রেণীর সীমানা। তো শ্রেণীর সীমানায় আমরা এখন তৈরি করব, লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট, এই কাজটা কিন্তু করে নিতে হবে যদি শ্রেণীর সীমানায় তৈরি না থাকে। ঠিক আছে, বুঝবা কি করে? ওই যে বললাম 5 থেকে 14, আবার কিন্তু 14টা থাকার কথা কিন্তু নাই, 14-এর উপর পণ্য হয়ে গেছে, তার আছে শ্রেণী সীমা, তৈরি করে নিতে হবে শ্রেণী সীমানায়। দেখো শ্রেণী সীমানা কীভাবে করবা? দেখো প্রথমটা থেকে হাফ কমাবা, আর এটাতে হাফ যোগ করবা, মানে হাফ কমাও হাফ বাড়াও। তো হাফ কমালে 5 থেকে হাফ কমালে মানে কত হয়ে যাবে? এটা 4.5 পেয়ে যাবে এটা, এটা এত থেকে। আর 14 থেকে হাফ বাড়াবা মানে 14.5, তাহলে 14.5। আবার এখানে 15 আছে, হাফ কমালে কত হবে? 15 থেকে হাফ কমালে 14.5 পাবা, এই যে 14.5। আবার দেখো এটা ফিরে চলে আসছে আমাদের। আর 24 থেকে হাফ বাড়াও, 24.5, আবার এটা ফিরে চলে আসবে 24.5 এখানে। আর এটা আছে 34, তাহলে এটা হবে 34.5, 34.5টা এখানে চলে আসবে। আর সেটা হবে 44 আছে, 44.5, আবার এখানে 44.5 পেয়ে যাবা। 54 আছে না, তো 54.5 লিখতে পারবা, 54.5টা আবার এখানে পেয়ে যাবা। আর 64.5, দেখো এইভাবে কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে শ্রেণীর সীমানায়, মানে এখানে যেটা থাকবে সেটা আবার এখানে ফিরে আসবে। আচ্ছা, এরপরে আমরা শ্রেণী মধ্যকগুলো আমরা, আচ্ছা পরিসংখ্যা লিখবো, তারপরে শ্রেণী মধ্যক। তো এবার চলে আসবো আমরা পরিসংখ্যাতে। পরিসংখ্যাকে আমরা FI বলবো। পরিসংখ্যাগুলো এখানে দেওয়াই আছে, পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে বসিয়ে দাও। দেখো 3, 6, প্রথমে 3, 6, 18, তারপরে আছে 20, তারপরে আছে 10, তারপরে আছে 3। দেখো এখানে পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম। এবার আমরা শ্রেণী মধ্যক তৈরি করব। আমরা লিখব শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যককে আমরা XI বলবো। তাহলে চলো শ্রেণী মধ্যকগুলো আমরা তৈরি করে নিই। দেখো শ্রেণী মধ্যক কীভাবে তৈরি করবা? এই যে আমাদের এখানে শ্রেণী সীমানাগুলো হলো এদের মধ্যক মান, মানে মধ্যক মান পেতে গেলে কি করবা? এই দুটোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ওকে, তাহলে এই দুটোকে যদি যোগ করো না, তাহলে দেখো এখানে যদি তোমাদের দেখাই যোগ করে, মানে আমাদের কত আছে? এই যে 14.5 আছে, আর 4.5, এই যে আমাদের 4.5, তাই এটা 10 হয়ে যাবে 0, 4, 4, 8, 1, 9, আর এটা হবে কত? এটা হবে আমাদের এদিকে হবে 1। দেখো 19 চলে আসলো আমাদের। তাহলে 19-এর অর্ধেক, মানে একে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 19-এর অর্ধেকে 2 দিয়ে যদি ভাগ করে না, তাই ভাগফলটা কত পাবো জানো? এটা হবে 9.5 পাবা। ওকে, এই যে 19-এর অর্ধেক 9.5। তাহলে এইভাবে এই দুটোকে যোগ করে আর 2 দিয়ে ভাগ করবা, তখনই এর মধ্যক মান, মানে মধ্যের মানটা পেয়ে যাবা 9.5, 9.5। দেখো এই মধ্যের মানটা। একইভাবে পরেরটা, এই দুটোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তখন তোমরা পাবা 19.5। ওকে, তারপরে এইভাবে একইভাবে কাজ করবা, পরেরটা পেয়ে যাবা 29.5। একবার লক্ষ্য করে এখানে 10 করে কিন্তু বাড়ছে, এখান থেকে 10 বেড়েছে, আবার 10 বেড়েছে, আবার যদি 10 বাড়াও সেটা নিশ্চয়ই 39.5 হয়ে যাবে। পরেরটা হয়ে যাবে 49.5, তারপরেরটা এটা হবে 59.5। ঠিক আছে, দুটো বের করলেই তোমরা পরেরগুলো বুঝতে পারবা কত করে বাড়ছে, একই মাপে বাড়বে কিন্তু। এখানে 10 করে বেড়েছে। পরের ঘরটা যেটা আমরা তৈরি করব, এর পরের ঘরটা দেখো, আমরা এখানে এই যে FI আর XI আমরা এখানে বের করব। মানে এই যে FI আর XI আছে, এদের গুণফলটা। তাহলে এই যে 9.5 আর 3 যদি গুণ করো, এটা পেয়ে যাবে 28.5। এখানে 28.5 পাবা। আর এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবে 117। এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে পাবা 531। এই দুটো গুণ করে পাবা 790। আর এদের গুণ করবা, এদের গুণ করে পাবা 495। আর এইটা গুণ করে, এই দুটো গুণ করে পেয়ে যাবে তোমরা
পেয়ে যাবা 17 মানে 178.5 এটা পাবা গুণ করে। এখন তোমাদের করতে হবে কি সামেশন এফআই, এই যে এখানে সামেশন এফআই বের করে নিবা। সামেশন এফআই মানে এই যে পরিসংখ্যাগুলো যোগ করবা, পরিসংখ্যাগুলো যোগ করো, তোমার পেয়ে যাবা 60। আর এদের সামেশন এফআই এক্সআই এটা বের করে নেবা, মানে ঠিক আছে, মানে এদের যোগফলটা। তাহলে এদের যদি যোগ করে না, এদের যোগ করে তোমার পেয়ে যাবা 2140, এটা পাবা কিন্তু যোগ করে। ঠিক আছে, আচ্ছা এটা যোগ করে হয়ে যাবে তোমাদের। এখন আমাদের গড় বের করতে বলেছে, তা দেখো আমরা আবার গড় মানটা বের করে নিতে পারবো। অতএব গড় পাওয়ার সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। সামেশন এফআই এক্স এর মানটা 2140 পেয়েছি, আর সামেশন এফআই 60, এটা কেটে দাও। তাহলে আমাদের হয়ে গেলো 214.6, এটা ভাগ করে দিই 24। তবে আমাদের এখানে হবে 6 3 18, আচ্ছা এখানে 18 তাহলে 11, এটা 3 দিলে এটা আমাদের 4 নেমে যাবে। আচ্ছা 6 5 30 আমরা করব, 30 4 নামিয়ে দিলাম, দশমিক নিয়ে আমরা এটা শূন্য করে নেব 40। আচ্ছা 6 6 36, আমরা আবার আমাদের এখানে 4 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আবার দশমিক জন্য 0 40, আবার 6 6 36, এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে মানটা। তাহলে এখানে দেখো মানটা আমরা দেখো আসন্ন মানে নিয়ে নেব, দশমিকের উপর দুটো সংখ্যাই নিয়ে নাও, ঠিক আছে, বা দশমিকের উপর একটা সংখ্যা নিতে পারো। তাহলে এখানে 6কে আমি 7 করে নিলাম, এই যে দেখো প্রায় দিয়ে রেখে দেবো, এটা আমরা প্রায় আসন্ন মানে নিয়েছি। তাহলে আমাদের যে গড়টা বের করতে বলেছিল এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এই যে গড়, যৌগিক গড় খুব সহজভাবে তোমরা কিন্তু এইভাবে নির্ণয় করতে পারবা। পরে আমরা চলে আসবো 15 দাগের 3 নম্বর প্রশ্নটা। তো আজকের ক্লাসে শেষ প্রশ্ন আমরা চলে এসেছি, চলো আমরা দেখে নেব শেষের প্রশ্নটা কি বলছে। তো এখানে দেখো আমাদের এখানে দেখো নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। আমাদের এই যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা করবো এটা 15-এর 3 নম্বর। মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তার জন্য এটা আমরা হেডিং করে দিলাম পরিসংখ্যা বিভাজন ছক, ওকে। তাহলে ছকটাও একইভাবে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি, এভাবে তোমরা সহজভাবে আমার মতো করে তৈরি করে নাও। কটা ঘর? 1 2 3 4 5 6 7 8টা করে নাও। দুটো হয়েছে, 3টে 4 5 6 7 8, দেখো। আচ্ছা এখানে দেখো আমাদের এখানে এই যে শ্রেণীর সীমা, দেখো এখানেও শ্রেণীর সীমা আছে, মানে 1 থেকে 5 আবার 6 থেকে 10, 5 কিন্তু ফিরে আসেনি, তাহলে শ্রেণীর সীমা আছে, শ্রেণীর সীমানায় তৈরি নাই। তাহলে এখানে আমাদের শ্রেণীর সীমাগুলোকে শ্রেণীর সীমানায় তৈরি করতে হবে আগের মতো। তো চলো আমরা প্রথমে শ্রেণীর সীমাগুলো লিখে নেব যেগুলো আছে। তাহলে শ্রেণী সীমা, এই ঘরে আমরা দেখাবো শ্রেণী সীমাগুলো। আমাদের আছে 1 থেকে 5, প্রথমটা 1 থেকে 5 আছে, তারপরে 6 থেকে 10, 6 থেকে 10, 11 থেকে 15, 11 থেকে 15, 16 থেকে 20, 16 থেকে 20, 21 থেকে 25, 21 থেকে 25, 26 থেকে 30, 26 থেকে 30, 26 থেকে 30 আছে, তারপরে 31 থেকে 35, আচ্ছা 31 থেকে 35, এভাবে আছে আমাদের, তাই না। আচ্ছা আমরা যে বললাম যে শ্রেণী সীমানায় তৈরি করতে হবে, তো আমরা এখানে লিখবো শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। দেখো শ্রেণী সীমানা, এই যে আমাদের এখানে হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে, 1 থেকে হাফ কমাও 0.5, আর 5 থেকে হাফ বাড়ালে পরে 5.5। তাহলে আবার দেখো 6 থেকে হাফ কমালে 5.5ই পাবা, এটা ঠিক এখানে ফিরে চলে আসবে। আর 10 তো বাড়বে, 10.5 হয়ে যাবে 10.5, 10.5টা আবার এখানে আসবে, 15 আছে তো 15.5 হবে, 15.5টা আবার এখানে চলে আসবে। 20 আছে তো 20.5 লিখবা, 20.5টা আবার এখানে আসবে, আর 25 আছে তাহলে 25.5 হয়ে যাবে, 25.5টা এটা আবার এখানে চলে আসবে, আর 30 30.5, এবার 30.5টা আবার এখানে চলে আসবে,
আর এই যে 35 আছে 35.5। এইভাবে তোমরা শ্রেণীর সীমানায় তৈরি করে নেবা। আচ্ছা, এরপরে পরিসংখ্যাগুলো আছে। এখানে আমরা লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা, ঠিক আছে। পরিসংখ্যা আমরা একটা ঘর তৈরি হবে এই জায়গায়। আচ্ছা, পরিসংখ্যাগুলো এখানে এফআই দরকার নাই দেওয়া। পরিসংখ্যাগুলো যা আছে দেখে দেখে বসিয়ে দাও। এখানে 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে। এবার পরের যে ঘরটা তৈরি হবে এই ঘরটা ইম্পর্টেন্ট। এখানে আমরা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। চলো আমরা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা, কর্মযোগী পরিসংখ্যা। কর্মযোগী পরিসংখ্যাগুলো তৈরি করো। তবে এগুলো তৈরি করতে হবে, প্রথমে যে পরিসংখ্যাটা 2 আছে প্রথমটা বসিয়ে দিলা, প্রথম পরিসংখ্যাটা বসে যাবে। তারপরে দেখো, তারপরে এই যে 2 আছে, এই 2 এর সঙ্গে আবার এই 3টা যোগ হয়ে যাবে। এই পরিসংখ্যাটা 2 আর এই পরিসংখ্যাটা যোগ হয়ে এটা কর্মযোগী পরিসংখ্যায় তৈরি হবে, যেটা এখানে 5 চলে আসবে। আবার 5টা এখানে নিয়ে চলে আসবা। আর যে 6টা আছে এই 6টা যোগ হবে, এটা হবে 11। আবার এই 11টার সঙ্গে যোগ হবে এই 7, তো এটা হয়ে যাবে 18। এভাবে তৈরি হবে কর্মযোগী পরিসংখ্যাগুলো। আবার 18টা এখানে চলে আসবে, 18 সঙ্গে তোমরা 5 যোগ করবা, এটা যোগ করে পেয়ে যাবা 23। আবার 23টা এখানে আসবে, 23-এর সঙ্গে 4 যোগ করো, তাহলে 23 আর 4 যোগ করে এটা পেয়ে যাবা 27। আবার 27টা এখানে আসবে, তার সঙ্গে যোগ করো 3, যোগ করে এটা হয়ে যাবে 30। তো এই হলো আমাদের কর্মযৌগিক পরিসংখ্যার মোট পরিসংখ্যাটা, যেটা এটাকে তোমরা n নিয়ে নেবা। এটা হচ্ছে n এর মান। ওকে, nটার মধ্যে সূত্র আছে, সেই সূত্রগুলো দেখাবো। আমি যদি এখানে সূত্রটা দেখাই তোমাদের, মানে মধ্যমা পাওয়ার যে সূত্রটা, তবে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব নির্ণীয় মধ্যমা। দেখো, তো নির্ণীয় মধ্যমা পাওয়ার সূত্রটা তোমাদের যে সূত্র জানতে হবে, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে এই যে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র। এবার এখানে আমাদের যেটা পরিচয় দিতে হবে, n তো পেয়ে গেছি 30, এই যে n এর জায়গায় 30 বসাবো। আমাদের এখানে L আছে, দেখো, তাহলে L কোনটা, তাহলে এখানে আমরা লিখব। তার আগে আমি Fটা তোমাদের দেখিয়ে দিই, F কোনটা হবে আমাদের এই জায়গায়। তো F হবে আমাদের এখানে যে সর্বোচ্চ যেটা পরিসংখ্যা আছে, সর্বোচ্চ পরিসংখ্যা 7 আছে না, এটাই হচ্ছে আমাদের F এর মান। তাহলে Fটা কিন্তু আমাদের এখানে 7। এবার Lটা আমি দেখাই। দেখো, সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা আছে, তাই না, সর্বোচ্চ পরিসংখ্যার শ্রেণী সীমানা কোনটা, এটা, এই যে আমাদের শ্রেণীটা। তাহলে এই শ্রেণীর নিম্নমানটা, এই যে 15.5 যেটা আছে না, এটাই কিন্তু আমাদের L এর মান। ওকে, এটা আমাদের L। তাহলে Lটা হবে 15.5 নিম্নমানটা। এটা যেভাবে তোমাদের আমি এই যে যেটা দেখালাম না সংখ্যাগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে, ওই রকম জিনিসটা। যে এই যে এটা হবে আমাদের L এর মানটা। আচ্ছা, এখানে আমরা F পেয়ে গেলাম, আমরা L পেয়ে গেছি। এবার CF, দেখো CFটা এখানে বুঝো, CF এর মান কত। দেখো এখানে CF যেটা হবে, এই যে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা পেয়েছো, সেই পরিসংখ্যার কর্মযোগী পরিসংখ্যায় চলে যাবা। এই যে কর্মযোগী পরিসংখ্যা 18 আছে, তার আগের যে কর্মযোগী পরিসংখ্যাটা আছে, এটাই হচ্ছে আমাদের CF। দেখো CFটা কিন্তু ভালো করে মনে রাখো। সর্বোচ্চ পরিসংখ্যার যে কর্মযোগী পরিসংখ্যাটা আছে, তার আগের যে কর্মযৌগিক পরিসংখ্যাটা, সেটা হবে আমাদের CF। তা CF এর মান কিন্তু 11। আর H আছে এখানে, Hটা তোমরা জানো শ্রেণী দৈর্ঘ্য H। তো শ্রেণী দৈর্ঘ্য তোমরা বের করবা, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করো। উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে পরে তোমরা কিন্তু 5 পাবা এখানে। প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সমান হবে, এখানে কিন্তু 5 চলে আসবে। মানগুলো আমরা পেয়ে গেছি। L এর মান 15.5 প্লাস n হচ্ছে আমাদের 30/2, আর CF এর মানটা পেলাম 11, আর F হচ্ছে আমাদের 7, আর Hটা হচ্ছে আমাদের 5। তো এটা সলভ করে আমাদের অ্যান্সারটা আসবে। এখানে ভাগ করে এটা 15 পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের 15 মাইনাস 11/7 ইন্টু 5, 15.5। 15 থেকে 11 যদি আমরা বিয়োগ করি, তাহলে 15 থেকে 11 বিয়োগ করে 4 পেয়ে যাবা। তাহলে 4/7, এখানে গুণিত 5 আছে, 15.5। আচ্ছা, 4 5 20, এটা যদি আমরা গুণ করে নিই, এটা 4 5 20, নিচে 7, 15.5 প্লাস। এবার 20কে 7 দিয়ে ভাগ করবা,
যেহেতু ভাগ করে না, তারপর এটা পাবা 2.857 এভাবে কিন্তু ভাগটা চলতে থাকবে। তার 15.5 আসন্ন মানে যদি করে নিই আমরা, এটা 2.85টাকে আমরা 6 করে নিচ্ছি, যেহেতু 7 আছে, 5-এর চেয়ে বড় আছে, তাহলে এখানে 1 যোগ করে নিলাম। তাহলে আসন্ন মানে করেছি, এখানে প্রায় লিখবা। আর এই দুটো যোগ করো, 15 আর 2 এটা হবে 17, তাই তো? আচ্ছা 17 হবে না, এদিকে আমাদের যেহেতু 8 আছে, তাই এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 18.36, এটা বাবা যোগ করে, ঠিক আছে? 18.36 এখানে আমরা লিখে দেবো প্রায় মানটা। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যমা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো মধ্যমা নির্ণয়, যেটা তোমাদের একদম সহজভাবে পুরো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এইভাবে করে করবা, যেভাবে নিয়মটা দেখালাম, তোমরা কিন্তু একদম মাধ্যমিকে করতে পারবা, একদম অবশ্যই করতে পারবা। প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই অঙ্কগুলো করিয়ে দিয়েছি আমি, এবং বইয়ের বাইরে থাকলেও করাচ্ছি এবং বই থেকে থাকলেও করাচ্ছি। কারণ এই অঙ্কগুলো তোমাদের দেখো, এখান থেকে যে আমাদের দুটো অঙ্ক আসবে, 15 দাগের দুটো অঙ্ক করতে দিবে। তবে এখানে যে সংখ্যাগুরু মান নির্ণয়, যৌগিক গড় আর মধ্যমা একদম পেয়ে যাবা 3টে অঙ্ক হুবহু কমন। যে কোনো দুটি করতে হবে, তোমরা একদম দুটো অঙ্ক অবশ্যই কমন পাবা, 3টি কমন পেয়ে যাবা, নিজের মতো করে তোমরা করবা, ঠিক আছে? যেটা ভালো লাগবে এখান থেকে যে কোনো দুটো করতে হবে। কখনো এখানে অজৈব অঙ্কন চলে আসে, তো অজৈব অঙ্কনটা যদি তোমাদের দেয়, তো সেই অজৈব অঙ্কটা বাদ দিয়ে তোমরা সংখ্যাগুরু মান বা মধ্যমা নির্ণয়, ঠিক আছে, বা এখানে যৌগিক গড়, এগুলো তোমরা করতে পারো। একটাকে ছেড়ে দিলেও হবে। আর এই 3টা নিয়ম শিখে রাখো ভালো করে, কোনো সমস্যা হবে না, এখান থেকে তোমাদের একদম 8 নম্বর পাবাই কি পাবা। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো করে করে দিয়েছি, 5 থেকে 15 অবধি বড় প্রশ্নগুলো। যদি কোনো প্রশ্নের সমস্যা হয়, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হয়। পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। আর পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।